অবস্থান অঢেল পানির ওপর বর্তমান। মাথার ওপর তেজ ছড়ানো সূর্যের লুকোচুরি খেলা। আকাশটা মেঘলা বটে, তবে আলোরও জমেছে মেলা। সময়টা খুব বেশি নয়, 7টে নাগাদ ছুঁই ছুঁই ঘণ্টার কাঁটা। আধা ছাড়া নির্ঘুম রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করার সময়টাতেই অলসতা কাটিয়ে রওনা হতে হয়েছে সকলকে। কাঁধে ট্রাভেলিং ব্যাগ ঝুলিয়ে ছুটে পৌঁছছি জেলখানা ঘাট। কার কাছে খুলনা শহরটা কেমন লেগেছে জানা নেই, তবে আমার কাছে দারুণ লেগেছে শহরটা। এক কথায় শহরটার পরিষ্কার পরিচ্ছন্নতাই আকর্ষণখানা বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। হাতে কিছু সময় ছিল। হেঁটে হেঁটে স্যারেরা ঘুরিয়েছিলেন শহরের কিছু অংশ। তাতে এত ঝকঝকে রাস্তাঘাট আসলেই নজর কেড়েছিল আমার। প্রফেসরেরা প্রতিটি নৌকায় একজন করে রয়েছেন। এতগুলো স্টুডেন্ট নিয়ে যাত্রার পথে প্রতিকূলতা যদিও মূলত সেফটিটাই হয়ে দাঁড়িয়েছে, তবু ব্যবস্থা জোরালো ভীষণ। তাদের নজরবন্দি হয়ে সকলেই বেশ সাবধানতার সাথে জলপথে ধেয়ে শিপের উদ্দেশ্যে চলেছি বর্তমান। রাত্রি সেলফি তোলায় ব্যস্ত। অচেনা শহরটা এসেও তার সাজগোজে আঁচড় পড়েনি বিন্দুমাত্র। রওনা হবার ঠিক 2 ঘণ্টা আগেই অ্যালার্ম সেট করে রেখেছিল সে। প্রায় 1.5 ঘণ্টা ধরে মুখের বিকৃতি ঘটিয়ে অবশেষে ক্ষান্ত হয়েছিল মেয়েটা। সেই সময়টুকু আমি ছিলাম গভীর ঘুমে। রাতের অর্ধেক সময় নির্ঘুম কাটানোর পর ভোর হবার দিকেই রেশটা ধরেছিল জোরালো ভাব। ঘড়িতে 5টা বাজতেই রাত্রির সে কি হুলস্থুল কাণ্ড। পুরো ঘরময় ভূমিকম্পের সৃষ্টি করে টেনেটুনে তুলেছিল আমায়। আচমকা ঘুম ভেঙে চোখের সামনে পেতনি দেখে বেজায় ভরকে গিয়েছিলাম আমি। জিম ধরে মাথায় বর্ষর ধাক্কা খেয়েছিলাম। মিনিট 10 হতভম্ব হয়ে থাকার পর বুঝেছিলাম কোনো উল্টো পা বিশিষ্ট পেতনি নয়, বরং আমার প্রাণের বেস্টু মিস দিন না রাত আটা ময়দা মেখে পেতনি সেজে সামনে বসেছিল আমার। নৌকা ছুটছে নিজ গন্তব্যে, ওপারে পৌঁছলেই দায়সারা। প্রকৃতির হিমেল হাওয়া গায়ে মেখে বুকের ভেতরটা শীতলায় ভেসে যাচ্ছে বারংবার। তবু অস্থিরতা কমছে না আমার। কাল রাতে নিবিড় ভাইয়ার অদ্ভুত আচরণে এখন পর্যন্ত হ্যাং হয়ে আছে মাথা। ক্ষণিকের জন্য মানুষটার হঠাৎ এমন পরিবর্তন হয়েছিল কি করে জানা নেই আমার। গভীর রাতে আমায় নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখেও তিনি ছিলেন অনুভূতিশূন্য। না রাগ, না অবাক ভাব দুটোর একটাও দেখা দেয়নি উনাতে। পলক ফেলে আমার দিকে চেয়ে আবারও মুখ ঘুরিয়ে নিয়েছিলেন উনি। কি অদ্ভুত! পাশ থেকে উনার চোখে স্পষ্ট জল আবিষ্কার করেছিলাম আমি, অথচ ঘাড় ঘুরিয়ে তাকাতেই নজরে পড়েছিল সেই পুরনো শুষ্ক চোখ। তবে তাতেও ছিল ভিন্নরকম ভাব। শুষ্কতায় মোড়ানো চোখ দুটো যেন জ্বলছিল। তাতে রাগের বিন্দুমাত্র চিহ্নও খুঁজে পাইনি আমি। ভাবখানা এখনো আমার কাছে ধোঁয়াশা। মানুষটা না নিজের জায়গা থেকে নেমেছেন, না আমায় যেতে বলেছেন। বেশ স্বাভাবিক ভঙ্গিতেই আগের মতো বসেছিলেন আমায় দেখার পরেও। কি জানি কি হয়েছিল আমার, সাহস জুগিয়েও কিছু জিজ্ঞেস করে উঠতে পারিনি। অস্থির মনটা বলছিল মানুষটাকে একা থাকতে দিতে। একলা বসে আকাশের তারা গুনে হলেও সামান্য স্বস্তির শ্বাস ফেলতে দিতে। সারাদিন মানুষটা খেটেখুটে ঘাম ঝরিয়েছিলেন খুব। তাকে ডেকে বিরক্ত করার মতো ভয়ঙ্কর কার্য সম্পাদনের সাহস হয়নি আর আমার। সেখান থেকে চুপচাপ এসে ঘরে শুয়ে পড়েছিলাম আমি, চাদর মুড়ি দিয়ে মাথায় হাজারো জট পাকিয়ে করে গেছি এপাশ ওপাশ। শূন্য উত্তর হাতে নিয়ে রাতের বেশিরভাগ সময়টুকুই কাটিয়েছি নির্ঘুম, যার দরুন মাথাটা এখন পর্যন্ত ঝিমঝিম করছে আমার। এসব আজগুবি চিন্তার ঝুলি খুলে ফাঁকা দৃষ্টি নিক্ষেপ করে হাওয়ায় গা ভাসাচ্ছিলাম। কাঁধে কারো হাতের অস্তিত্ব ঠাউর করে ঘাড় ঘুরিয়ে তাকালাম। নিশ্চিত মানুষটা রাত্রি ছাড়া কেউই নয়। কি গো ভাবনা রানী, শিপের কাছে চলে এসেছি সেই হুঁশ কি আছে আপনার? রাত্রির কথায় সরু চোখে উল্টো দিকে তাকালাম।
আমাদের থেকে ঠিক 34 হাত দূরে ওপারের ঘাটে পাশাপাশি দাঁড়িয়ে আছে এমভি রেইনবো এবং এমভি অবসর শিপ। জনসংখ্যা 50 ঊর্ধ্ব হওয়ায় দুটো শিপ প্যাকেজ করা হয়েছে। কথা আছে এই দুটো শিপ নিয়েই আমাদের যাত্রা শুরু থেকে হবে শেষ। আচ্ছা, বাকিরা আগে উঠতে শুরু করুক, শেষের দিকে না হয় উঠব আমরা। এসব ঠেলাঠেলি আমার পছন্দ না, জানিস তো। রাত্রি কিছু বলল না আর। ব্যাগে নিজের জিনিসপত্র আরেকবার ঠিকমতো চেক করে নিল, আমার বা হাতটা শক্ত করে আঁকড়ে ধরে এগোলো দুধাপ। নৌকা ভিড়িয়ে থামল ইঞ্জিন। শিপে অবস্থানরত কর্মীরা একে একে টেনে তুলতে লাগলেন সকলকে। স্যারেরা উঠল প্রথম। স্টুডেন্টদের উঠাতে তারাও ব্যস্ত হলেন সাবধানতার সহিত। আমাদের আগের নৌকায় ছিলেন নিবিড় ভাইয়া। তিনি শিপে উঠেছেন কিছুক্ষণ আগেই। বাকি পড়েছি আমরা। ভিড় ঠেলে কিনারায় এসে দাঁড়ালেন উনি। ব্যাগগুলো তুলতে সাহায্য করার তাগিদে হাত বাড়িয়ে দিলেন নিজের। বিলাইটা চকলেট কালার জ্যাকেট গায়ে জড়িয়েছেন আজ। ভেতরে হোয়াইট টি শার্ট, চকলেট শেডের প্যান্ট, পায়ে হোয়াইট কেডস। বরাবরের মতো সিল্কি চুলগুলোর বিচরণ কপালে। গালে খোঁচা খোঁচা দাড়ি, সাথে চিপ বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে উনার। সূর্যের তীক্ষ্ণ আলোয় চিকচিক করছে সেই শ্বেতজল। মানুষটা নিঃসন্দেহে ভয়ঙ্কর সুন্দর। ভুলবশত কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকলে চোখ সরানোই দায় হয়ে পড়ে যেন। নৌকার সামনের দিকটা খালি হতেই এগোলাম আমরা। রাত্রি নিজের ব্যাগ এগিয়ে নিবিড় ভাইয়ার হাতে দিলেন। তা সযত্নে শিপের এক কোনায় রাখলেন উনি। শফিক স্যার ধরে উঠালেন রাত্রিকে। প্রথম দফায় হালকা নৌকাটা যেভাবে দুলে উঠল তাতে এই বুঝি পড়ে গেলাম টাইপ ভাবনা এলো মাথায়। তবে সামলে নেওয়া গেল জাহাজ কর্মীদের বিচক্ষণতায়। টলমলে নৌকা ছেড়ে শিপে উঠার জন্যে ভয় ভয় এবার পা বাড়ালাম আমি। স্যার আবারও হাত এগিয়ে দিলেন নিজের। ভয় ঠেলে স্যারের হাতটা ধরতে নিয়েছি সবে, ঠিক সেই মুহূর্তেই পিছলে গেল পা। চোখমুখ খিচে বন্ধ করে বেকায়দায় নদীতে পড়তে ধরলাম অগত্যাই। প্রায় সঙ্গে সঙ্গে হাত টেনে ধরে আটকালো কেউ। পড়ে যাওয়ার ভয় চোখ বন্ধ রেখেই সেই হাত দুটো যথাসম্ভব আঁকড়ে ধরে দাঁড়াবার প্রচেষ্টা চালালাম আমি। সকলেই ভয় পেয়ে গিয়েছিল আমকাই। ভয়ার্ত গলায় করা শোরগোল কানে ঠেকতেই বুঝলাম তা। আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানিয়ে পিটপিট করে চোখ মেলে তাকালাম। ঝুঁকে এসে এক ঝটকায় আমায় উপরে তুলে দাঁড় করালেন নিবিড় ভাইয়া। ভ্রু যুগল কুঁচকে রয়েছে উনার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নতুন করে। উঠানামা করছে উনার ঘন ঘন নিঃশ্বাস। চোখ কোথায় খুলে রাখো তুমি? এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। সাঁতার তো মনে হয় না জানো, কোনো ধারণা আছে পড়ে গেলে কি হতো? ভয় ভয়ে হাত ছাড়িয়ে নিয়ে মাথা নোয়ালাম আমি। পাশ থেকে শফিক স্যার বলে উঠলেন, কি বাঁচাটাই না বাঁচলে, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। স্যালুট নিবিড়। প্রতিবারের মতো এবারেও নিজের বিচক্ষণতার প্রমাণ দিলে তুমি। আমি একা এত জলদি ওকে আটকাতে পারতাম না। আর তাছাড়া অনন্যার দোষ নেই এখানে, দেখো পানি জমেছে অনেক। স্লিপ কাটাটা স্বাভাবিক ছিল। মুখভঙ্গি দেখে যেটুকু বুঝলাম তাতে নিবিড় ভাইয়া মুখে জি স্যার বললেও মনে মনে বিন্দুমাত্র সন্তুষ্ট হননি। ভাবখানায় স্পষ্ট, আরও কিছু ধমক মারলে বোধহয় আত্মা জিরাত উনার। ব্যাপারটা আন্দাজে এনে রাত্রি পিছু পিছু চটজলদি হাঁটা ধরলাম আমি। এই মানুষটা কখন কোনো ফ্লেভারে টার্ন মারেন বলা মুশকিল। সমান তালে কলিং বেলের শব্দে কান বাজতে শুরু করেছে রেহনুমার। মাত্রই কড়াইয়ে পরোটা ভাজতে ছেড়েছেন তিনি। এমন লাগামহীন শব্দে কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে চটজলদি চুলার আঁচ কমিয়ে ছুট লাগালেন। দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে এলো অগ্নি। রেহনুমার বিস্মিত চাহনি। হঠাৎ ছেলেটা এমন অস্থির ভঙ্গিতে বাড়ি এলো কেন জানতে ব্যাকুল হল মন। আরে অগ্নি,
এত সকাল সকাল এমন হুলস্থুলভাবে খালামুনির বাড়িতে ছুটে এলি যে? হাজার ডেকেও তো বাসায় আনতে পারি না, আজ হঠাৎ নিজে থেকেই এলি। ব্যাপার কি? অগ্নি জোরপূর্বক হাসলেও হাসিটা খুব বেশি সময় ঠোঁটে ধরে রাখল না। ব্যস্ত গলায় প্রশ্ন ছুড়ল। ব্যাপারটা তেমন নয় খালামুনি, আপাতত এটা বলো তোমার পেট থেকে বের হওয়া মানবরূপী বাদরটা কোথায়? রেহনুমা ভাবুক ভঙ্গি ধারণ করে সিঁড়ির ওপার দৃষ্টি ফেললেন। বললেন, ঘরেই আছে, কিন্তু হয়েছে কি সেটা তো বলবি? রুশো হঠাৎ না বলতেই তোদের বাড়ি ছেড়ে থেকে বাপের বাড়ি এলো। আমি তো অবাক। যে ছেলে আমার নিজের বাড়ি ছেড়ে খালামুনির বাড়িতে আস্তানা গেড়ে থাকে, হাজার টানাটানি করেও যাকে ফেরানো যায় না, সে কিনা নিজ থেকেই লেজ গুটিয়ে এলো। ঘাপলা কি স্পষ্ট করে বলতো? অগ্নি উত্তর না দিয়েই সিঁড়ি ভেঙে উঠতে নিল। যেতে যেতে ব্যস্ত গলায় বলল, ভাইদের গোপন ব্যাপার স্যাপার খালামুনি। না বললে যেমন বুঝছ না, বললেও তেমনি ছিটেফোঁটাও বুঝবা না। বাদ দাও, কিচেন থেকে পোড়া পোড়া গন্ধ আসছে, আপাতত সেদিকেই দৌড় লাগাও। রেহনুমার হঠাৎ করেই খেয়াল হলো চুলোয় আঁচ কমিয়ে পরোটা ছেড়ে এসেছেন তিনি। ইতিমধ্যে নাকে পোড়া পোড়া গন্ধ এসে ঠেকতে শুরু করেছে। এত সময় থাকবেন আগে ভেবে আসা হয়নি। হায় আল্লাহ, নির্ঘাত পুড়ে গেছে সবটা। রুশো উল্টো হয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল বিছানায়। সর্বাঙ্গ নিস্তেজ হয়ে ঘুমের অতুল পর্বতে বিচরণ ছিল তার। হঠাৎ করেই শীর্ষ থেকে গভীর খালে স্লিপ কেটে পড়তে ধরল সে। গভীর থেকে গভীরতম অস্তিত্বে বিলীন হতে চলল নিজের সন্ধান। রুশোকে টেনে বিছানা থেকে তুলে বসালো অগ্নি। রুশোর কাছে সবটা স্বপ্নের মধ্যেই হওয়া কোনো উদ্ভট ঘটনা বলে ঠেকল। স্বপ্নেই চোখ মেলে দেখল এক বিশাল তেলাপোকা তাকে আষ্ঠেপৃষ্ঠে বেঁধে ফেলেছে বর্তমান। কালচে চোখ দুটো লোভাতুর ভাব ধারণ করেছে যেন। রুশোকে কুড়মুড়িয়ে খেয়ে ফেলার তীব্র বাসনায় চিকচিক করছে তারা। রুশো হঠাৎ করেই ঘুমের মাঝে হাত পা ছোটাছুটি শুরু করল। স্বপ্নে বিশেষ কোনো প্রভাব বিস্তার না করতে পারলেও বাস্তবে চোখমুখ ফাটল অগ্নির। রাগটা যেন এবার আকাশ ছুঁল তার। দিশকুল না পেয়ে দুহাতে রুশোকে ভাসিয়ে ফ্লোরে ছেড়ে দিল অগত্যাই। মুহূর্তেই তীব্র চিৎকার ছেড়ে বসল রুশো। মাম্মি ককরোচ বাঁচালো মুঝে। অগ্নি হতভম্ব হয়ে চেয়ে রইল। বিড়বিড় করে ব্যাটায় আবার ককরোচ পাইল কোত্থেইকা বলে ভাবুক ভঙ্গি ধরল সে। রুশোর হঠাৎ করেই খেয়াল হল কোমরে জোরেশোরে আঘাত লেগেছে তার। চোখ খুলে নিজের কোমর ধরে পিটপিট করে চারিদিকে তাকাল সে। নিকটেই দেখা মিলল একজোড়া লম্বা বাঁশের ন্যায় পায়ের। ভয়ার্ত চোখে নিচ থেকে ওপরে দৃষ্টির বিচরণ ঘটাল সে। বোবরো তুমি? রুশো কণ্ঠে স্পষ্ট ভয়ের ছাপ। ককরোচ নিয়ে দেখা স্বপ্নটাতেই আবারও ব্যাক করতে ইচ্ছে জাগছে তার। কি এক বিশ্রী কারাবার! যার থেকে পালাতে নিজের বাড়ি এসে ঘাপটি মেরে বসেছিল আজ সকাল না হতে হতেই কেমন জল্লাদ ভঙ্গিতে হাজির হয়েছে সে। অগ্নি তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ চেয়ে থেকে জবাব দিল, বাড়ি যাস নাই কেন? কলিজায় ডর লাগছিল? রুশো শুকনো ঢোক গিলে পেছালো দুধাপ। ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, হে হে ভয় পাবো কেন ব্রো? অ্যাকচুয়ালি মাম্মির কথা মনে পড়ছিল খুব, তাই ক্যাফে থেকে পালিয়ে ছুটে সোজা বাসায় এসে পড়েছিলাম। অগ্নি হাত বাড়িয়ে চোখের ইশারায় উঠতে বলল তাকে। রুশো ধরতে চেয়েও ধরল না। কপালে মস্ত বড় শনির আভাস পাচ্ছে সে। অগ্নি বিরক্ত চোখে চেয়ে ফুস করে শ্বাস ফেলল। বলল, আগে উঠো, ফ্রেশ হ, খেয়ে দে নাদুসনুদুস পেট বানিয়ে সামনে এসে দাঁড়া। তারপর তোর প্রাঙ্ক পেছনে দিয়ে বের করতেছি আমি। রুশো আর চোখে বাথরুমের দিকে তাকালো। এই মুহূর্তের বাথরুমটাকেই ভাইয়ের রামকেলানি থেকে বাঁচবার জন্য অমূল্য স্থান হিসেবে বোধ হল তার।
চোখে পলকেই দৌড়ে ঢুকে দরজা লাগিয়ে দিল সে। অগ্নি সরু চোখে চেয়ে রইল। বের হোক খালি, আজ একটা হেস্তনেস্ত না করে কিছুতেই ক্ষান্ত হবে না সে। ভাবনা মাফিক চোখ দুটো বুজে বেডের পাশে থাকা রকিং চেয়ারে গা এলিয়ে দিল অগ্নি। কপালে হাত রেখে ডুব দিল গভীর ভাবনায়। চোখের সামনে ভেসে উঠল মিষ্টি হাসি মাখা মেয়েটির মুখ সাথে ঘটে যাওয়া এক চরম বিব্রতকর ঘটনা। নিত্যর ভাবভঙ্গি এবং কথাবার্তা শুনে অগ্নিরুষো যেটুকু বোঝে তাতে এটা স্পষ্ট, আজের গানে মারাত্মক রকম ক্রাশ খেয়ে বসে আছে মেয়েটা। প্রতিদিন প্রতিক্ষণ তার গান, তার দেওয়া ছোট্ট ছোট্ট বয়ান, সবকিছুতেই আকাশ সমান মুগ্ধতা খুঁজে পায় সে। নিত্যর উৎসুক চোখ বলে দেয় আজের প্রতি অদ্ভুত এক টান অনুভব সে করে অজান্তেই। অগ্নি সবটা বুঝে কিছুক্ষণ চুপ করে থাকে। নিজ মনে আওড়ে চলে কিছু অগোছালো উত্তর। সেই অগোছালো উত্তরটুকু সাজিয়ে গুছিয়ে বলে ফেলে, আমার ভয়েজের সাথে সিমিলারিটি পাওয়ার থেকে না পাওয়াটাই অস্বাভাবিক মিস নিত্য। নিত্য একরাশ বিস্ময় নিয়ে তাকায়। বিনিময়ে অগ্নি হেসে বলে, আপনি যে সিঙ্গারের কথা বলছেন সে আমার কাজিন হয়। এ কথা শুনে আচমকাই ভ্যাবাচেকা খেয়ে বসে রুশো। বোকা বোকা কণ্ঠে বলে, হোয়াট আর ইউ সেইং ব্রো? আমি আবার কবে থেকে? এটুকু বলতেই তাকে সজোরে চিমটে কেটে থামিয়ে দেয় অগ্নি। নিত্যর অবাক চোখকে সাক্ষী রেখে বলে, আমার মামাতো ভাই, ও ভীষণ ভালো গান গায়। রিসেন্টলি ইউটিউব চ্যানেল খুলেছে। যদিও পর্দায় ধরা দেয় না, যেটুকু অস্তিত্ব তা কণ্ঠেই সীমাবদ্ধ। নিত্য খুশির জোয়ারে ভেসে আচমকাই অগ্নির দুহাত চেপে ধরে। চোখে স্বচ্ছ জল নিয়ে বলে, সত্যি বলেছেন আপনি? অগ্নি জোরপূর্বক হেসে পলক ঝাপটে মাথা নাড়ায়। আমায় উনার সাথে দেখা করার সুযোগ করে দেবেন? একবার, জাস্ট একটিবার প্লিজ। অগ্নি হতবিহ্বল হয়ে পড়ে নিত্যর এহেন কর্মকাণ্ডে। কেউ তার গানের জন্য এতটা পাগলপ্রায় হতে পারে কল্পনাতেও কখনো ভাবেনি সে। ইউটিউবের যেটুকু কমেন্ট সেকশনে চোখে পড়ে ততটুকুই জ্ঞানের ভাণ্ডারে মজুদ ছিল তার। মাঝ থেকে রুশো শুধুই গোলগাল চোখ করে ভ্যাবলাকান্ত সেজেছিল। ভাইয়ের আবার কোনো জনমের মামাতো ভাই বের হল এই ভেবেই মস্তিষ্কের অবস্থা খানখান। অগ্নি বেশ সাবধানে হাত ছুটিয়ে নেয় নিত্যর থেকে। আশ্বস্ত করে বলে, ইনশাআল্লাহ একদিন দেখা হবে মিস নিত্য। আসলে ভাই তো ঢাকায় থাকে। দেখি, বলে যদি আনতে পারি তবে আপনাকে আমাদের বাসায় দাওয়াত করব। সেখানেই দেখা করানো যাবে নিশ্চিন্তে। নিত্যর চোখ দুটো সূর্যের তীক্ষ্ণ আলোয় ঝিলিক মেরে ওঠে। বক্ষ জুড়ে বসে চলে শীতল স্রোত। হাত পা রীতিমতো উত্তেজনায় কাঁপতে থাকে। এতদিনের সুপ্ত বাসনা তবে কি পূর্ণতা পেতে চলল? ক্যাফে থেকে বেরিয়ে বিদায় জানাবার সময় ঘনিয়ে আসে। নিত্যর ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসিটা আবারও বুকে চিনে চিনে ব্যথার সৃষ্টি করে অগ্নির। মনে মনে একটা কথাই ভেসে আসে, এই হাসি মুছতে দেওয়া চলবে না। নিজের সবটুকু দিয়ে হাসিটা চিরকাল এই ঠোঁটজোড়ায় গেঁথে রাখতে হবে তার। হাসিটা যে বড্ড দামি, কিছুতেই মুছতে দেওয়া চলবে না তা। অগ্নির নিষ্ফলক চোখে নিজের তৃষ্ণার্ত চোখজোড়া নিক্ষেপ করে হ্যান্ডশেক করবার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয় নিত্য। অগ্নি আনমনেই হাত বাড়িয়ে স্পর্শ করে তার দুধেয়ালোতা হাতখানি। মাঝ থেকে হঠাৎই দুষ্টু বুদ্ধি ভর করে রুশোর মাথায়। যতই হোক সে তো প্রাঙ্ক কিং বলে কথা, যে কোনো জায়গায় যে কোনো সময় কিছু না কিছু অঘটন ঘটানো যে অবধারিত তার। না হলে মান সম্মান তো ধুলোয় গড়াগড়ি খাবে। রুশো কৌশলে বুদ্ধি মোতাবেক নিজের প্যান্টের পকেটে থাকা রাবারের পোকাটা বের করে। নিঃশব্দে একজোড়া প্রাণের ভাব বিনিময়ের মুহূর্তে নিত্যর ঘাড়ে ছেড়ে দেয় পোকাটা। আচমকাই ঘাড়ে কিছু পোড়ায় চমকে উঠে নিত্য। অগ্নি তা দেখে ভয়ার্ত গলায় বলে, ও মাই গড, আপনার কাঁধে তো বিষাক্ত পোকা।
নিত্য হয়তো ততটুকুও ভয় পায়নি তখন, যতটা না পায় পরমুহূর্তে অগ্নির কথায়। আশেপাশে কে আছে না আছে তার বিন্দুমাত্র ভাবনায় বিভোর না হয়ে ভয় কাবু নিত্য লাফিয়ে উঠে এক প্রকার। অগ্নি চরমভাবে ভরকে যায়, নিত্যকে থামাতে হাত বাড়াতে নিলে নিত্যই উল্টে ঝাপটে ধরে তাকে। টাল সামলাতে না পেরে দুজনেই ফুটপাতে পড়ে যায় বেকায়দায়। রুশো জিহব কাটে, ভয়ের চরম সীমায় পৌঁছে মনে মনে বলে, যা শালা, ভাবলাম কি আর হইল কি, ইয়ে তো পুরা ঘোটালা হো গেয়া রে বাবা। ততক্ষণে অগ্নিনিত্যকে ঘিরে ভিড় জমিয়ে ফেলে অনেকে। লোকেদের সহায়তায় নিত্য উঠে দাঁড়ায়। খেয়াল হয় পোকাটা আর কাঁধে নেই তার। পোকাটার খোঁজে এদিক ওদিক সন্ধানী চোখে তাকায় সে, কিন্তু আফসোস কোথাও দেখা মেলে না তার। ভোলাভালা নিত্য পোকাটা পালিয়ে গেছে ভেবেই মস্তিষ্ককে সান্ত্বনা দেয়। তবে ততক্ষণে রহস্যের সমাধান করে ফেলে অগ্নি। নিত্যর কাঁধ থেকে কৌশলে পোকাটা সরানোর সময় বেশ বুঝতে পারে এ কোনো জীবন্ত পোকা নয়, নিতান্তই ভয় পাওয়ানোর উদ্দেশ্যে ব্যবহৃত রাবারের তৈরি বস্তু মাত্র। ব্যাস, এইটুকুই দরকার ছিল বুঝে উঠার। এমন বিশ্রী কারাবার রুশো ছাড়া যে আর কারো কর্ম নয় বেশ ভালো মতোই বুঝে আসে তার। নিত্যকে বিদায় জানিয়ে বাকি লোকেদের নিজ নিজ কর্মে ফিরে যেতে অনুরোধ করে সে। ততক্ষণে রুশো সুযোগ বুঝে পগার পার। অগ্নি ভেবেছিল বাড়ি ফিরে ইচ্ছেমতো ধোলাই দেওয়া যাবে রুশোকে, তবে অবাক করা বিষয়, ভয়ের চোটে রুশো বাড়ি না ফিরে যায় নিজেদের বাসায়। অপেক্ষা করতে করতে ঘনিয়ে আসে আধার। অগ্নিও আর আগ বাড়ায়নি সেদিন, জব্বর এক ঘুমে রাত কাটিয়ে সকাল সকালই বাদর ধরতে বেরিয়ে পড়ে আজ। রৌদ্রোজ্জ্বল সকাল, ঘড়ির কাঁটার বিচরণ 12টার কাছাকাছি বর্তমান। আকাশটা অবশ্য হালকা মেঘলাটে, যার দরুন একটু পরপরই আলোয় মুখরিত হচ্ছে ভুবন, আবার হঠাৎ করেই নিপাতিত ছায়ায়। খুলনার জেলখানা ঘাট থেকে শিপ ছাড়ার পর পুরো 4 ঘণ্টা মতো পানিপথে ধেয়ে অবশেষে আমরা পৌঁছলাম বনের দ্বিতীয় স্তর হারবাড়িয়া। শিপের প্রতিটি রুম খারাপ নয়, মোটামুটি বেশ ছিল। ছোট্ট কামরায় এক হাতের মতো গ্যাপ রেখে স্থান নিয়েছিল দুটো সিঙ্গেল বেড। ফুল প্যাকেজ করে রাখায় থাকা খাওয়া সবটুকুই কর্তৃপক্ষের দায়িত্ব। সেই হিসেবেই সকালের দারুণ সব নাস্তার আয়োজন করা হয়। শুনেছিলাম সুন্দরবন যাবার পথে শিপে অবস্থানরত সময় যতটা না কথা বলার জন্য মুখ নড়ে, তার থেকে বেশি মুখ নড়ে খাবার চিবানোর জন্য। এত এত গরম গরম সব খাবারের আয়োজনে পেটের অর্ধেক খিদে বোধ হয় শুধু চোখের তৃষ্ণাতেই মিটে যায়। তবে পরোটা, ডিম ভাজি, ডাল সাথে সবজি প্লেটে উঠালেও সবজির ধারের কাছেও হাত বাড়াইনি আমি। অথচ রাত্রি ছিল ননস্টপ। পুরো 3-3টে বড় বড় পরোটা নিমিষেই সাবার করে বোকা বোকা হেসেছিল। হতভম্ব আমি, রাত্রির খাওয়ার মুহূর্তে না হাসলেও শেষ পরিণতি দেখে উচ্চস্বরেই হেসে ফেলি। রাত্রির ঠোঁটের লিপস্টিকের করুণ দশা। অসাবধানে মজা মজা খাবারগুলো পেটে চালান করার সময় এক মুহূর্তের জন্য হয়তো সে ভুলেই গিয়েছিল নিজের মহামূল্যবান মেকআপের কথা। তার ঠোঁট ছেড়ে এদিক সেদিক লেগে থাকা লিপস্টিকের লাল টুকটুকে রং দেখে ফেলে আশেপাশে বসে থাকা আরও দুটো মেয়ে। ওরাও ঠোঁট টিপে হাসে। বিনিময়ে রাত্রি চোখ গরম করে তাকায়। এক হাতে ঠোঁট ঢেকে চোরের মতো পালিয়ে যায় ঘরে। আকস্মিক ঘটনায় আরও জোরে হেসে ফেলি আমি, বাকি খাবারটুকু কোনোরকমে পেটে চালান করে ফিরেই বিছানায় এলিয়ে দেই গা। হাতে অনেকটা সময় ছিল, 4 ঘণ্টা মতো পথ পানির ওপর ভেসে ভেসে হারবাড়িয়া পৌঁছাতে পৌঁছাতে চোখ দুটোর তৃষ্ণা মেটানোর সুযোগ ছিল অফুরন্ত। অর্ধেক রাত নির্ঘুম কাটাবার ফলে কয়েক মিনিটের মাঝেই ঘুমের গভীর সমুদ্রে ডুব দেই আমি। টানা 3.5 ঘণ্টা পর চোখ খুলি রাত্রির তীব্র চিৎকারে। আমাদের সাথে আছেন একজন এক্সপেরিয়েন্সড গাইড, 2জন গানম্যান এবং 2জন ডক্টর।
যাত্রাপথে প্রতিটি ধাপে বিপদের আশঙ্কা যত পার্সেন্টই থাকুক না কেন, অসাবধানতার ছোঁয়াও এই 3 দিনের ট্রিপে পড়তে দেওয়া চলবে না একদম। সেই ভাবনা মতেই এতটা জোরালো ব্যবস্থা। আমি রাত্রির হাত শক্ত করে ধরে শিপ থেকে নামলাম। একে একে প্রত্যেকেই নেমেছে আগেই। বনের ভেতর দিয়ে হারবারিয়া ভ্রমণে নিয়োজিত কাঠের তৈরি ব্রিজের ন্যায় পথ। সকল স্টুডেন্টসকে একজোট হয়ে দাঁড় করিয়ে অবশেষে থামলেন গাইড। হাত দেখিয়ে চেঁচামেচি করতে বারণ করে বললেন, প্রথমেই বলে রাখি আমরা সবাই একজোট হয়ে একটা রেলগাড়ির মতো সিকোয়েন্স বজায় রেখে হাঁটব। কেউই দল থেকে বিচ্ছিন্ন হব না। বনের মধ্যে অনেক প্রাণঘাতী প্রাণীর বসবাস। শুধু তাই নয়, বাঘের আক্রমণের সম্ভাবনা যদি 1% হয় তবু বিচ্ছিন্ন হওয়া চলবে না। একজোট হয়ে চললে কোনো প্রাণী আমাদের ওপর আক্রমণ করার সাহস পাবে না। তাছাড়া আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ নেই, বিষয়টা মাথায় রেখে চলাফেরা করতে হবে। আর অবশ্যই কেউ উচ্চস্বরে হাসি হাসি কিংবা শোরগোল করব না। এতে পশুপাখিরা ভরকে গিয়ে দূরে চলে যাবে। দেখার মতো কিন্তু কিছুই পাওয়া যাবে না। আর গাইডের কথায় সম্পূর্ণ মনোযোগ রেখে মাথা নাড়ালাম সবাই। গাইড আবারও বললেন, বনে অনেক প্রজাতির সাপ আছে, যেগুলো দেখতে হুবহু গাছের পাতার মতো সবুজ। গাছে হাত দিলে ওরা কিন্তু আমাদের ওপর আক্রমণ চালাতে দুবার ভাববে না। আবারও বলছি, আমাদের কাছে ডাক্তার থাকলেও পর্যাপ্ত পরিমাণ ওষুধ নেই। তাই প্রতিটা ধাপ সাবধানে ফেলতে হবে। নিঃশব্দে হেঁটে বন পরিদর্শন করতে হবে। বনে হরিণ, বানর দেখা যাবে অনেক। কেউ ঠেলাঠেলি করব না, এতে দেখা যাবে সামনের সবাই দেখতে পেলেও পেছনের কেউ দেখার মতো কিছুই ভাগে পেল না। মনে রাখতে হবে আমরা একটা পরিবার। পরিবারের প্রতিটা সদস্য যেমন একে অপরকে সাহায্য করে, সঙ্গ দেয়, খেয়াল রাখে, আমাদেরও ঠিক সেভাবেই চলতে হবে। আবারও সবাই মাথা কাত করে সম্মতি জানালাম। তার মাঝে দুটো মানবরূপী বাদর ফটো সেশনের মাঝেই স্থির রাখল মন। নিবিড় ভাই তককে তককে ছিলেন এতক্ষণ। কোনো এক কারণে ছেলে দুটোর ওপর চরম ক্ষিপ্ত উনি। সেদিকে লক্ষ্য রেখেই ভিড় ঠেলে রওনা হবার মুহূর্তে ছেলে দুটোর নিকটে এলেন। গম্ভীর গলায় বললেন, আড্ডা দেওয়া আর ফটো সেশন করাই যদি মেইন পয়েন্ট হয়ে থাকে, দেন শিপে গিয়ে বসো আবার। গো কুইক। ছেলে দুটো আচমকাই ভরকে গেল ভীষণ। চটজলদি মোবাইল রেখে আমতা আমতা করে বলল, সশ্রী ভাই, আর এমন হবে না। নিবিড় ভাইয়া কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। বাকিদের এগোতে বলে মাঝ বরাবর স্থান নিয়ে উনিও এগোতে লাগলেন। রেলগাড়ির মতো একে অপরের পেছনে পেছনে এগিয়ে চললাম আমরা। আমাদের সামনে একজন গানম্যান এবং পেছনে আরেকজন। মোট কথায় ফুল সেফটির ভেতরই পুরো টিমটির অবস্থান। চারিদিকে ঘন বন, সারি সারি নানান জাতের গাছগাছালি। সবুজ চাদরে মোড়ানো বন মনটাকে প্রশান্তি দিতে ব্যাপকভাবে সক্ষম। সেই ঘন বনের বুক চিরেই প্রকৃতির অনন্য রূপ উপভোগ করার লক্ষ্যে হাঁটতে থাকলাম সবাই। হঠাৎ কাঠের ব্রিজের নিচে কাদায় তাকালে বেশ কিছু জীবজন্তুর ফুটপ্রিন্ট দেখতে পেলাম। গাইড সেই ফুটপ্রিন্টগুলো দেখিয়ে বললেন, সবাই লক্ষ্য করুন, এখানে বেশ কিছু বানর এবং হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে। সম্ভবত বাঘের পায়ের ছাপও পাওয়া যাবে। আতঙ্কে চোখে মুখে বিস্ময় ফুটে উঠল আমাদের। গাইড আরও বললেন, সুন্দরবনে বাঘ দেখার ভাগ্য কিন্তু সবার হয় না, যাদের হয় তারা এক কথায় সৌভাগ্যবান। সকলের মাঝেই একটা চাপা গুঞ্জন চলল। চিড়িয়াখানায় বন্দি বাঘমামাকে সচক্ষে স্বাধীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখার শখ সবারই বহুদিনের। তবে হারবারিয়ায় বাঘের যাতায়াত সচরাচর দেখা যায় না তেমন। মোট কথায় হরিণের বিচরণ যেখানে প্রবল, সেখানেই আস্তানা গেড়ে ঘাপটি মেরে বসে থাকেন বাঘমামারা।
অবশ্য হারবাড়িয়ায় কমবেশি বানর দেখা যায়। তারা মানুষদের বিন্দুমাত্রও ভয় পায় না, যেন নিজেদের স্বাভাবিক জীবনযাত্রার প্রতিচ্ছবি ফুটিয়েই দাপাদাপি করে বেড়ায়। চলার পথে দাঁতগুলো কেন যেন কিছু চিবানোর জন্য আনচান করতে লাগল। যাত্রাপথে এটা ওটা খাওয়ার অভ্যাসটা নিত্যদিনের আমার, যার দরুন ব্যাগের সাইড পকেটে থাকা বাদামের প্যাকেটটা বের করলাম আমি। হাতে কিছু বাদাম নিয়ে খোসা ছাড়িয়ে খেতে লাগলাম চুপি চুপি। হঠাৎ সামনে থেকে আওয়াজ এলো, ওই দেখো দুটো বানর। মেয়েটার কথানুযায়ী সকলেই তাকালাম আর আঙুল দিয়ে দেখানো স্থান। বানর দুটো হয়তো কিছু একটা নিয়ে হুড়োহুড়ি করছে। আমাদের নজরে ফেলতেই তাদের মাঝে একজন আচমকাই বড় বড় লাফ ফেলে এগোতে লাগল। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে এলো আমার। যা শালা, এত এদিকেই আসছে। এটুকু বলার মুহূর্তেই গাছের ডাল থেকে বানরটা ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। আকস্মিক ঘটনায় রাত্রি সহ বাকিরাও চমকে উঠল ভীষণ। এভাবে হুট করে নিজের ওপর আক্রমণ হবে ভাবিনি কোনোদিনও। ব্যালেন্স সামলাতে না পেরে রাত্রির ওপর ধপ করে পড়লাম আমি। এক কথায় রাত্রি বান্দরী থুককু সুন্দরীর ওপর আমি, এবং আমার মতো ভোলাভালা বাচ্চার ওপর আস্ত একটা বান্দর। নিবিড় ভাইয়া চিৎকার শুনে উল্টো দিকে ফিরে তাকালেন। ঠাস করে নিজের কপালে নিজেই চাপড় বসিয়ে আনমনেই বললেন, ওহ নো। আর এক মুহূর্ত দেরি না করে গানম্যান সহ নিবিড় ভাইয়া ছুটে এলেন নিকটে। আমাদের ছাড়িয়ে নিতে বান্দরটাকে চেপে ধরলেন দুহাতে। তবে বিশেষ লাভ হল না। বানরখানা বোধহয় সুপার গ্লু প্রো ম্যাক্স। আমি তখন চিৎকার চেঁচামেচি করে পুরো বন মাথায় উঠিয়ে ফেলেছি। রাত্রি পেছনে থেকে আর্তনাদ করছে ব্যথায়। নিবিড় ভাইয়ার ব্যস্ত গলায় দেওয়া আদেশ, অনন্যা, বাদামের প্যাকেটটা হাত থেকে ছেড়ে দাও, ফাস্ট। হাতের বাঁধন আলগা করতেই আনরটা প্যাকেট সহ লাফিয়ে পালালো বহুদূর। এতক্ষণ যেন দম আটকে ছিল আমার। নিবিড় ভাইয়া আমায় ধরে দাঁড় করিয়ে পানি এগিয়ে দিলেন। গাইড টেনে তুলল রাত্রিকে। এক নিঃশ্বাসে পুরো পানির বোতল শেষ করে ক্ষান্ত হলাম আমি। বুক ভরে তীব্র শ্বাস টানলাম। গাইড বললেন, বনের মধ্যে চলাচলের সময় খাবার বের করলে এরকম আক্রমণ হওয়া স্বাভাবিক। তোমার উচিত হয়নি এমন রিস্কি জায়গায় খাওয়া। নিবিড় ভাইয়া বিরক্ত ভঙ্গিতে চেয়ে রইলেন কিছুক্ষণ। ফুস করে শ্বাস ফেলে বললেন, ইউ নো হোয়াট, তোমার মতো জাস্ট একটা স্টুপিড কোনো টিমে থাকা মানে পুরো ট্যুর মাটি। বিনিময়ে বোকার মতো জিহব কাটা ছাড়া আর কোনো উপায় বাকি রইল না আমার। পাশ থেকে রাত্রি নাক ফুলিয়ে বলল, আল্লাহ, আমার নিউ ড্রেস পুরো নোংরা হয়ে গেল। রাত্রির ন্যাকা মার্কা কণ্ঠে আর চোখে তাকালাম আমি। বেচারির ব্লু প্রিন্টের ড্রেসটা বিশ্রীভাবে কাদায় লেপটে গিয়েছে। মূলত ট্যুরের উদ্দেশ্যেই কিনেছিল ড্রেসটা। ওভাবে অনাকাঙ্ক্ষিত কোনো ইনসিডেন্টে লুটুপুটু হবে ধারণাও করেনি কখনো। চোখমুখ কুকচে এবার দৃষ্টি নিক্ষেপ করলাম নিজের পরনের স্কার্টটায়। রাত্রির ওপর পড়ে যাওয়ায় সামান্য কিছু ধুলো পড়েছে স্রেফ। উঠে দাঁড়ানোর পথে ঝেড়ে মুছে নিয়েছিলাম যদিও, তবু কিছু দাগ বসে গেছে। তবে মজার ব্যাপার হচ্ছে এই দাগটা আমার কাছে বিন্দুমাত্রও খারাপ লাগার কোনো উৎস হিসেবে গণ্য হল না। বরং সেই ধুলোবালিতে এক অন্যরকম অ্যাডভেঞ্চারের গন্ধ পেলাম। হঠাৎ করেই মনে হলো বানরটাকে একটা বিরাট ধন্যবাদ জানানো উচিত। এতগুলো স্টুডেন্টসের মাঝে আমাকেই এমন অন্যরকম অ্যাডভেঞ্চার টাইপ ফিল উপহার দেওয়ার জন্য এটুকু তো প্রাপ্য তার। ট্র্যাকিং চলল 1 ঘন্টা মতো। হারবাড়িয়ার নিরিবিলি পরিবেশে মুগ্ধতার পাশাপাশি এক বুক ভরা সতেজ শ্বাস পেয়েছি আমি। বিশেষ কিছু নেই যদিও, তবু এই অল্পের মাঝেই তৃপ্তিতে ছেয়ে গেছে মন। মোটকথায় হারাবাড়িয়া একটা সাজানো গোছানো স্থান। সুন্দরবনের সুন্দরী গাছগুলোকে ঘিরেই তার বৃহৎ প্রাণ।
পুরো একটা ঘন্টা হারবারিয়া স্পটগুলো দর্শন করা শেষে আবারও উল্টো দিকে ফিরলাম সবাই, দল বেঁধে আগের মতো ধরলাম রেলগাড়ির বেশ। উদ্দেশ্য শিপে ফিরে জব্বর একটা লাঞ্চ সারা। আজ আর শিপ থেকে নামছি না। বাকি দুটো দিন সুন্দরবনের বাকি স্পটগুলো ঘুরে দেখে ফিরব জেলায়। বর্তমানে পেটটা আমার থেকেই মোচড় দিয়ে উঠছে, তার গুড়গুড় শব্দে খিদেটা স্পষ্ট ভীষণ। আসার পথে চুলোয় চড়ানো রান্নার আইটেমগুলোর মধ্যে চোখ স্থির হয়েছিল গলদা চিংড়ির মালাইকারিটায়। নিঃসন্দেহে আমার পছন্দের খাবার তালিকায় তার প্রথম স্থান। হারবারিয়ার পানি পথ ধরে আরও কিছুদূর গিয়ে থামে আমাদের শিপ। আজ রাতটা পানির ওপর কাটাতে যাচ্ছি ভেবেই মনটা নেচে উঠে ময়ূরের ন্যায়। রাত্রি ফিরেই পোশাক চেঞ্জ করে ফেলে চটজলদি। আবারও ঘণ্টা ধরে আটা ময়দা মেখে পেতনি সাজে, সাজগোজ শেষে রুম ছেড়ে বেরিয়ে রেলিং ধরে দাঁড়ায়। 6টার কাছাকাছি ঘণ্টার কাটার বিচরণ। গোধূলির আলোয় কমলাটে বর্ণ ধারণ করেছে বন। চারিপাশ থেকে ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। মাথার ওপর পাখা দুটো মেলে নিজেদের নীড়ে ফিরছে পাখিরা। আমার তৃষ্ণার্ত দৃষ্টি স্থির হয়ে আছে পশ্চিম আকাশের কোণটায়। সূর্যিমামা আজকের জন্য এখানেই বিদায় জানিয়ে ডুবতে চলেছেন। শেষ সময়ে নিজের হালকা আলো বিলিয়ে চলছেন নিঃসংকোচে। তার মুগ্ধতার চিকচিক করছে চোখ দুটো আমার। গলায় ঝুলিয়ে রাখা ক্যামেরায় দৃষ্টি ফেলে বনের এই অপরূপ সৌন্দর্যের মুহূর্তটাকে ক্যামেরা বন্দি বানিয়ে মৃদু হাসলাম আমি। প্রতিটি শিরা উপশিরায় বয়ে চলল শীতল স্রোত। এমন সময় সেই চেনা টিউনটা বেজে উঠল হঠাৎ। সন্ধানী চোখে এদিক ওদিক তাকালাম। রাত্রি ফোনটা এগিয়ে দিতেই স্ক্রিনে জ্বলজ্বল করে ভেসে উঠল একটি নাম, টমেটো ভাইয়া। চোখ দুটো মুহূর্তেই চিকচিক করে উঠল আরেক দফা। রাত্রির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরলাম আমি। ওপাশ থেকে আমোদিত গলাটা গেয়ে উঠল। কে তুমি শাকচুন্নি? ভালো টালো আছনি? অন্য সব বারের মতো ক্ষেপে বার কয়েক চেঁচিয়ে ওঠা হলো না এবার। তবে কিঞ্চিত বিস্ময় নিয়ে বলা হলো, কি ব্যাপার ভাইয়ু, রুশো ভাইয়ার ফোন থেকে কল দিলি যে? ব্যালেন্স ফুরুত? শাট আপ অনু, তোর ভাইয়ের ব্যালেন্স ফুরুত হয় না। হলে হয় কথা বলার ইচ্ছেটা। যাই হোক, কেমন আছিস? ট্যুর কেমন যাচ্ছে? আবার কোনো অঘটন ঘটাসনি তো? তখনকার বানর আক্রমণের খবরটা পেটে এলেও মুখ বুজে থমকে রইলাম। হেসে বললাম, সব ঠিকঠাক চলছে বুঝলি, কোনো অঘটন ঘটাই নাই হো। অগ্নি ভাই চমকাল খানিক। বিস্মিত কণ্ঠে বলল, সিরিয়াসলি? আজ্ঞে না, স্লাইটলি। যত্ত সব উল্টাপাল্টা রিয়াকশন বাদ দে তো ভাইয়ু। রুশো ভাইয়া কোথায়? পাশে আছে। চুপ চুপ চুপ, একদম চুপ। ওর নাম নিবি না, পানিশমেন্ট সিজন চলছে বুঝিস না? কপালে ভাঁজ ফেলে কিছু বলবো তার আগেই ক্ষীণ গলায় ভেসে এলো, ছুটকিয়াম হেয়ার। ব্রো, প্লিজ, আর যা পানিশমেন্ট দিতে ইচ্ছে হয় দাও, তাও প্লিজ আমার ছুটকির সাথে কথা বলা থেকে বঞ্চিত করো না প্লিজ। রুশো ভাইয়ার কাকুতি মিনতি ভরা কণ্ঠে একটু নরম হলো অগ্নি ভাইয়া। হাতে ফোন ধরিয়ে বলল, হয়েছে হয়েছে, এত ওভার অ্যাক্টিং করতে লাগবে না। 2 মিনিট কথা বলে ফোন আমার কাছে জমা দিবি, গট ইট? এ কথা বলে নিয়ে কোথাও একটা গায়েব হলো অগ্নি ভাইয়ার গলা। রুশো ভাইয়া এক প্রকার লাফিয়ে উঠল। খুশি খুশি গলায় বলল, ছুটকি, এক্কেবারে টাটকা টাটকা গরম গরম ইয়াম্মি ইয়াম্মি খাবারশ্রী খবর আছে। নিমিষেই ভ্রু জোড়া কুঁচকে এলো আমার। আগ্রহী গলায় বললাম, হয়েছেটা কি বলো তো? এত এক্সাইটেড কেন তুমি? এদিকে আবার ভাইও নাকি তোমায় পানিশমেন্ট দিয়েছে? কিসের পানিশমেন্ট? কি ঘটিয়েছ আবার? হয়েছে কি জানিস? আমাদের নিরামিষ ব্রোর মাঝে একটু একটু করে আমিষত্ব দেখা দিতে শুরু করছে রে ছুটকি।
ভাবুক ভঙ্গিতে ঠোঁট বাঁকালাম আমি। উৎসুক কণ্ঠে বললাম, কি বলছো? কেমনে পসিবল ভাউ? এই তুই জলদি জলদি বাড়ি ফিরতো, এভাবে ফোনে বলা পসিবল না। একেবারে ধামাকা খবর অপেক্ষায় বসে আছে তোর। আমাদের ভাইবোনের খুনসুটি ভরা কথাবার্তার মাঝেই উদয় হল অন্য এক ছায়া। একজোড়া পা এসে ভিড় জমালো রেলিংয়ের ধারে। কানে ফোন, বিরক্তিতে কুঁচকে রাখা কপাল নিয়ে ঠোঁট বাঁকিয়ে কিছু একটা বলছেন মানুষটা। সন্ধ্যের মিটমিটে আলোয় জ্বলজ্বল করছে চোখ দুটো। রাত্রি হঠাৎ করেই চেপে এলো এদিকটায়। বলল, দোস্ত, ট্রলারটা এদিকে আসতেছে কেন বলতো? রাত্রির কথায় ঘাড় ঘুরিয়ে সামনে তাকালাম। নদীর বুক চিরে ঠিক এই দিকটায় এগিয়ে আসছে একটি মাঝারি সাইজ ট্রলার। ইঞ্জিনের কম্পন বেষ্টিত আওয়াজে স্তব্ধ চারিপাশ আলোড়িত হতে থাকল তার। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে আরেকবার নিবিড় ভাইয়ার দিকে তাকালাম আমি। মানুষটা অন্যদিকে চেয়ে বিরক্ত ভঙ্গিতে ফোনের ওপাশের ব্যক্তিটিকে বলছেন, প্রবলেমটা কি তোমার বলতো? কোনো সারপ্রাইজের কথা বলছো? আই হোপ তুমি জানো, পৃথিবীতে এমন কোনো সারপ্রাইজ নেই যেটা পেয়ে সারপ্রাইজড হতে পারে নিবিড়। আরও কিছু কথাবার্তা চলল। ফোনের লাইন কেটে উল্টোদিকে ধাপ ফেলে এগোবার মুহূর্তেই থমকাতে হল উনাকে। এদিকে কান খাড়া করে চমকে তাকালাম আমি। রাত্রি ট্রলার থেকে হাত দেখিয়ে হাঁক ছাড়ছে কেউ, তাতে উচ্চারিত নামটি হল নিবিড় বেবি। নিবিড় ভাই আবার কবে থেকে বাচ্চা হলো এই লজিকটা না বুঝলেও কণ্ঠটা যে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তির তা বুঝতে বাকি রইল না আমার। আরাহিনা যারা ওরফে আমার প্রাণের প্রাণহারির জান জরিনা খালা সারপ্রাইজ দিতে চলে এসেছেন সুন্দরবন। তার এই অদ্ভুতুরে সারপ্রাইজের ঠেলায় হাতটা অটোমেটিক্যালি মাথায় চলে গেল আমার। পাশ থেকে রাত্রির চাপা গুঞ্জন কানে এলো, অনুরে হারামিটা এখানে আইলো কই থেকে? চোখের ইশারায় মুখে তালা লাগাতে বললাম আমি। দুহাত ভাঁজ করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়ালাম। এই মেয়েটা যে জানে শান্তি দিবে না তা বেশ বোঝা হয়ে গেছে আমার। তাছাড়া মাথা ঘামানোর মতো অফুরন্ত সময়ও তো নেই হাতে। যার জীবন তেনাততানা করছে তারই তো খবর নেই। আমি তৃতীয় পক্ষ অহেতুক ঠোঁট বাঁকানো ছাড়া আর কীই বা করতে পারি? শুধু মাথা ঘামাতে হবে নিজের জন্য, আবারও কোনো ফাউল আলাপে তার জিহব বের হলে আমার হাতও জিহব টেনে ছিঁড়তে বিরতি নেবে না, এক বিন্দু পরিমাণেও না। নিবিড় ভাইয়া হয়তো পারে না নিজের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। মানুষটার ভাবভঙ্গিতে স্পষ্ট বিরক্তির রেশ ফুটে উঠছে আজ। উনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে নির্ঘাত খুশিতে আত্মহারা হয়ে পড়ত, তবে উনি কেন ভিন্ন? প্রশ্নটা দুদণ্ড ভাবালো আমায়। ট্রলার এসে শিপের কাছে ভিড়তেই এগোলো জরিনা খালা। বলল, সারপ্রাইজটা কেমন লাগলো বেবি? আমায় ছেড়ে খুব আপসেট ছিলে তাই না? নিবিড় ভাইয়া জোরপূর্বক হাসলেন। প্রফেসর সালাম ইসলামকে ডেকে কিছু একটা বললেন। খোঁজ নিয়ে জানা গেল আমাদের শিপের লোকসংখ্যা ৪৮ জন। ধারণ ক্ষমতা ৫০ জন হওয়ায় যারাকে আরামেই শিপে জায়গা দেওয়া সম্ভবপর। নিবিড় ভাইয়া সম্মতি নিয়ে এগোলেন। শিপের কর্মরত একজন কর্মী হাত বাড়িয়ে দিতেই হাত সরিয়ে নিল জরিনা খালা। অভিমানী গলায় বলল, হোয়াট দ্য হেল? আপনি কেন ধরছেন আমায়? নিবিড় বেবি হেল্প মি প্লিজ। লোকটা মুখ কালো করে দূরে সরে গেল। নিবিড় ভাইয়া এবার আরও খানিকটা কাছাকাছি দাঁড়ালেন। জরিনা খালার হাত থেকে ব্যাগটা নিয়ে বললেন, ট্রলারটা যথেষ্ট উঁচু আছে, ধাপ ফেলে চলে এসো যারা। অগত্যাই রাগে থরথর করে কাঁপতে হল জরিনা খালাকে। সিঁড়ির দুপাশের হাত রেখে উঠতে নিল সে। তবে ভাগ্য জরিনা খালার ভালো হলেও পেন্সিল হিলটা সঙ্গ দিল না। বেকায়দায় বেঁকে গিয়ে ঝোপাত করে পানিতে পড়ে গেল মেয়েটা। আয়া আয়া নিবিড়, আমি ডুবে যাচ্ছি, হেল্প। নিবিড় ভাইয়া হঠাৎ করেই চমকে উঠলেন।
মুখ ফুটে ও মাই গড স্যার যারা নদীতে পড়ে গেছে বলেই ঝুঁকে পড়লেন ডুব দেবার উদ্দেশ্যে। এবার চিন্তিত চোখে একে অপরের দিকে তাকালাম আমরাও। যতই সহ্য করতে না পারি, কেউ আমার সামনে বিপদের মুখে পড়ে কাতরাবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকব এমনটা হবার নয়। আমার পায়ের কাছে পড়েছিল মোটা দড়ি, চটজলদি দড়িটা পানিতে ফেলে চেঁচিয়ে উঠলাম আমি, জরিনা খালা, দড়িটা ধরো জলদি। পানিতে হাবুডুবু খেতে খেতে দুহাতে দড়িটা শক্ত করে ধরল যারা। আমি রাত্রি দুজনেই টেনে তুলতে চেষ্টা চালালাম সর্বশক্তি দিয়ে। তবে গায়ের জোরে পেরে উঠতে হিমশিম খেতে হল। হঠাৎ টানটা জোরালো অনুভব করতেই বুঝলাম আমার পেছনে নিবিড় ভাইয়াও এসে ধরেছেন দড়ি। আমাদের যৌথ প্রচেষ্টায় জরিনা খালা শিপে উঠতে সক্ষম হল অবশেষে। আমি হাত বাড়িয়ে দাঁড় করালাম তাকে, হাফ ছেড়ে বললাম, আমি ভাবতাম আমি একাই সাঁতার জানি না, এখন তো দেখছি আমার মতো আরও দু-একটা প্রাণী এই ভুবনে বিদ্যমান। যারার হঠাৎ কি হলো বোঝা হয়ে উঠল না। ঝাঝালো গলায় চেঁচিয়ে বলে উঠল, ইউ ইডিয়ট! তোমায় বলেছি আমায় হেল্প করতে, কেন তুলতে গেলে আমায়? হতভম্ব হয়ে রাত্রির দিকে তাকালাম আমি। দোস্ত মাইয়াডার মাথার স্ক্রু বোধহয় ঢিলা হয়ে গেছে রে। রাত্রির কথায় বিশেষ পাত্তা না দিয়ে হুহা করে হেসে ফেললাম আমি। সালাম স্যারের এগিয়ে দেওয়া টাওয়েলটা জরিনা খালার গায়ে জড়িয়ে নিবিড় ভাইয়ার চোখের দিকে তাকালাম। আরেক দফা হেসে বললাম, কি দিনকাল আসলো, বয়ফ্রেন্ডের এটেনশন পেতে গার্লফ্রেন্ড কিনা সাঁতার জেনেও মরার ভং ধরল। নিবিড় ভাইয়া হঠাৎ করেই ভাবভঙ্গির পরিবর্তন ঘটালেন। তীক্ষ্ণ চোখে তাকালেন বাগদত্তার মুখপানে। যারার চুপসে যাওয়া মুখ দেখে বুঝলাম অনেক কিছুই। আশেপাশে এতক্ষণে ভিড় জমতে শুরু করেছে স্টুডেন্টদের। নিবিড় ভাইয়া খুব করে চাইছেন কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু উইয়ে সম্মান। শুধুমাত্র এই ভারী শব্দটা খোয়াবার ভয়েই চুপ করে থেকে রাত্রির উদ্দেশ্যে বললেন, ওকে আমার ঘরে নিয়ে যাও রাত্রি, আর এই ব্যাগ গিয়ে চেঞ্জ করে নাও যারা। সরি নিবিড়, অ্যাকচুয়ালি আমি তোমার কাছে আমি কোনো কিছুই এক্সকিউজ চাইনি। যাও, জাস্ট লিভ নাও। বিপরীতে আর কিছু বলার সাহসে কুলিয়ে উঠল না যারা। চোখ নামিয়ে ছোট্ট করে শ্বাস ফেলল সে। এদিকে আমি মুখ টিপে হাসছিলাম এতক্ষণ। রাত্রি নাক ফুলিয়ে তাকালো এক পলক। অনিচ্ছা সত্ত্বেও নিবিড় ভাইয়ার কথানুযায়ী যারাকে নিয়ে বিদায় হল। আমি আবারও একগাল হেসে ভ্রু বাঁকালাম। নিবিড় ভাইয়ার রক্তশূন্য ফ্যাকাশে মুখটার দিকে পলক ফেলে চেয়ে বললাম, বেস্ট অফ লাক মিস্টার সাদমান শাহরিয়ার নিবিড়। যান যান, নিজের উডবির কাছে গিয়ে একটু ডিস্কো ড্যান্স করে আসুন। বাই দ্য ওয়ে, আপনি জরিনা খালাকে নিজের রুমে পাঠালেন, বিয়ের আগেই একসাথে থাকবেন নাকি? ও মাই গড, ও মাই গড! নিবিড় ভাইয়া রক্তবর্ণ চোখ করে তাকালেন। সামান্য ঝুঁকে এসে বললেন, তা নিয়ে তোমায় ভাবতে হবে না। ও মাগো! নাউজুবিল্লাহ! ঘড়ির কাঁটার বিচরণ 5টার এদিক ওদিক সম্ভবত। প্রভাতের অপার্থিব দৃশ্যকে ঘিরে পাখির কিচিরমিচির আওয়াজ। তাদের দুর্বোধ্য ভাষাটাতেও যেন স্পষ্ট অর্থ প্রকাশ পেল মনে। ভোর হল, দোর খুলো খুকুমনি উঠো রে। ছড়া কাটতে কাটতেই পিটপিট করে চোখ মেলে তাকালাম আমি। আড়মোড়া ভেঙে মাথা চুলকতে চুলকতে উঠে বসলাম। ঘুমু ঘুমু চোখে ভাবলেশহীন তাকালাম এদিক ওদিক। বোকাসোকা ভঙ্গিমায় জায়গাটা চেনার চেষ্টা চালালাম কিছুক্ষণ। কেবিনের ছোট্ট জানালার বাহির দৃশ্য নজরে পড়তেই বুঝে উঠা হল, আরে, এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম, আই এম ইন সুন্দরবন। চটজলদি কাঁথা ফেলে উঠে দাঁড়ালাম আমি। পাশের বেডে অগোছালো রাত্রি ভ্রু কুচকে ঘুমিয়ে আছে। যাক বাবা! ঘুমের মধ্যেও রাগী ভাব ফুটে উঠছে কেন তার? স্বপ্নে আবার রুশো ভাইয়াকে দেখে ফুঁসে উঠল না তো?
হেসে আবারও ছোট্ট করে শ্বাস ফেললাম। তবে প্রশ্নের উত্তরটা ঠিক মিলল না। এই মেয়ের হাবভাব বোঝা বড় মুশকিল। আচ্ছা, এখন ঘুম থেকে উঠানো কি ঠিক হবে মেয়েটাকে? রাতে তো ঠিকমতো ঘুমোতেই পারেনি বেচারি আমার অত্যাচারে। থাক, ঘুমোক বরং। রাত্রির ঘুমে কাতর অবস্থাতেই ফাটাফাট ফ্রেশ হয়ে নিয়ে শিপের ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরলাম আমি। লক্ষ্য অতি ক্ষুদ্র হলেও বাসনা তীব্রতর। চারিদিকে এখনো সেভাবে আলো ফুটে ওঠেনি। সূর্য উদয় হতে চলেছে শীঘ্রই। গহীন জঙ্গলের পাড়ে পানির ওপর ভেসে ভেসে জীবনে এই প্রথম সূর্যোদয় দেখবার সৌভাগ্যটা খোয়াতে চাই না মোটেই। ছাদে পৌঁছেই বুক ভরে শ্বাস টানলাম আমি। রেলিংয়ের এক কোনায় গিয়ে অগোছালো চুলগুলো হাত খোপায় মুড়িয়ে দুহাত মেলে দাঁড়ালাম। তবে চোখ দুটো হঠাৎ করেই নিশানা বদলাল। থমকাল কোনো এক অনাকাঙ্ক্ষিত মুখের ওপর। দুটো চেয়ারের একটায় বসে ওপরটায় পা তুলে নিশ্চিন্তে চোখ দুটো বুজে রয়েছেন সাদমান শাহরিয়ার নিবিড়। প্রকৃতির হিমেল হাওয়ায় হালকা হালকা উড়ছে উনার সিল্কি চুলগুলো। কপালে ছড়িয়ে থেকে নিঃশব্দে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে তারা। উনাকে এই মুহূর্তে এই অবস্থানে আবিষ্কার করে মাথাটা চক্কর দিয়ে উঠল আমার। বিস্ময় যেন আকাশ ছুল। জরিনা খালার সাথে রাগারাগি করে আবার কেবিন ছেড়ে বেরিয়ে আসেননি তো উনি? প্রশ্নটা মস্তিষ্কের নিউরনে আঘাত করল কয়েকবার। গুটি গুটি পা ফেলে আনমনেই উনার কাছাকাছি গিয়ে দাঁড়ালাম আমি। শীতের মৌসুম চলেই এসেছে প্রায়। ভোরের গাহিম করা পরিবেশে মানুষটা শুধুমাত্র গায়ে টি শার্ট জড়িয়ে শুয়ে আছেন। ঠান্ডায় লোমগুলো দাঁড়িয়ে পড়েছে উনার। আমার হঠাৎ করেই কিছু একটা হলো। অচেতন মনে নিজের গায়ে জড়িয়ে রাখা চাদরটা ছাড়িয়ে নিবিড় ভাইয়ার গা ঢেকে দিলাম আমি। এদিক ওদিক তাকিয়ে সন্ধান চালালাম কারো দেখে ফেলার ভয়। ময়দান ফাঁকা। এই বজ্জাত বিলাইটার সাথে আমায় দেখলে আবার খালাম্মা ন্যাকা কান্না জুড়ে দেবে, তার থেকে বরং মানে মানে কেটে পড়ি। ভাবনা মোতাবেকই উল্টো দিকে ফিরে পালাবার উদ্দেশ্যে পা বাড়ালাম। তবে এক ধাপের বেশি দুধাপ এগোনো সাধ্যে ছিল না। কারেন্টের গতিতে আচমকা হাত টেনে নিজের ওপর ফেললেন উনি আমায়। আকস্মিক ঘটনায় চোখমুখ কুঁচকে আম্মু বলে চেঁচিয়ে উঠলাম আমি। অথচ নিবিড় ভাইয়ার স্থির দৃষ্টি। মানুষটা আমায় ফেলেছেন ঠিকই, তবে দুহাতে আঁকড়ে বেশ কিছু গ্যাপ রেখে ধরেছেন। এই মুহূর্তে ঠিক করা উচিত বোঝা হয়ে উঠল না। বার কয়েক শুকনো ঢোক গিলে পিটপিট করে তাকালাম উনার দিকে। ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে আছে উনার, চোখ দুটো ঈষৎ লাল বর্ণ ধারণ করেছে। রাগের জন্য নয়, ঠিকমতো ঘুম না হবার দরুন এই বর্ণের সৃষ্টি। মানুষটা ঠোঁট বাঁকিয়ে একদৃষ্টিতে চেয়ে আছেন, কি অদ্ভুত। না আমায় ছাড়ছেন আর না নিজ অবস্থান থেকে বিন্দু পরিমাণও নড়ছেন। উনার এমন স্থির দৃষ্টি অজান্তেই বুকের ভেতরে ধুকপুকানি বাড়িয়ে দিয়েছে আমার। এদিক ওদিক ভয়ার্ত চোখে চেয়ে আবারও উঠে দাঁড়াবার উদ্দেশ্যে বল প্রয়োগ করলাম আমি। এবার আগেরবারের তুলবায় দ্বিগুণ হারে টান মারলেন উনি। দুহাতে কোমর জড়িয়ে ধরে চোখ দুটোর পরিধি কমিয়ে দৃষ্টির তীক্ষ্ণতা বাড়ালেন। ঘুম জড়ানো গলায় বললেন, সারাদিন জ্বালিয়ে শান্তি হয় না? ঘুমের মধ্যেও বিরক্ত করতে চলে এসেছ তুমি? যা বুঝলাম, হোয়াইট বিলাইটা আপাতত নিজের সেন্সে নেই। ব্যাটায় অদৃশ্য গাঁজা খেয়ে বাস্তবকেও স্বপ্ন বানিয়ে ফেলেছে বোধহয়। ইয়া আল্লাহ, এর থেকে ছাড়িয়ে নাও আমায় আল্লাহ। স্টুপিড। বিড়বিড় করে কি বলছ? জবাব দাও, নয়তো পাহাড় থেকে একদম নিচে ফেলে দেব। ওরে ঘাটের মরা, তোর স্বপ্নে পাহাড় থাকতে পারে, বাস্তবে শিপের ছাদে আছস তুই। ফেলে দিলে দে, কোমর মোচকানো ছাড়া আর কিছুই হবে না হু। আমার বিড়বিড় করে আওড়ানো পুরো বাক্যটা না শুনেই চোখ দুটো বুজে নিলেন উনি। সাথে ঘটালেন এক অসম্ভবপ্রায় ঘটনা।
চেয়ারে শুয়ে থাকা অবস্থাতেই হেঁচকা টান মেরে নিজের চওড়া বুকের ওপর ফেললেন আমায়। নিমিষেই চোখ দুটো বড় বড় হয়ে এলো আমার। শ্বাসপ্রশ্বাস ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠানামা করতে লাগল। মানুষটার উষ্ণ বুকের ওপর পড়ে থাকা অবস্থাতে কানে এলো ডিপ 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 শব্দে স্পন্দিত হৃৎপিণ্ডের ধুকপুকানি। সাথে সাথেই শিরা উপশিরায় বয়ে চলল এক নাম না জানা শীতল স্রোত। ইয়া আল্লাহ, এই মানুষটা কি পাগল হয়ে গেছেন? জীবন্ত আমিটাকে যে কোলবালিশ ভেবে বসেছেন উনি। নিবিড় ভাইয়ার হাতের বাঁধন ছেড়ে উঠতে না পারলেও চেষ্টার কমতি রাখলাম না। মাথাটা কাত করে দূর আকাশে দৃষ্টি ফেলতেই নজরে এলো এক মুঠো ভোরের আলো। পূর্ব আকাশের কোণ থেকে মাথা উঁচু করে উপরে উঠে আসছেন সূর্যি মামা। ক্যানেলের পানিতে নিজের প্রতিফলন আবিষ্কার করে দিব্যি হাসছেন তিনি। নিজের লাবণ্য ছড়িয়ে সুন্দরবনের রূপ শতগুণ বাড়িয়ে চলেছেন। আমি মুগ্ধ হয়ে চেয়ে রইলাম জীবনে দেখা অন্যতম সূর্যোদয়ের পানে। ঠোঁটজোড়া নিজে থেকেই প্রসারিত হল আনমনে। চোখ দুটো প্রশান্তিতে ভরে এলো জলে। কয়েক মিনিটের ব্যবধানেই সূর্যি মামা পুরোপুরি উদিত হয়ে মিষ্টি হাসলেন। চোখ সরিয়ে তাকাতেই ক্যানেলের ওপারে দেখা মিলল বেশ কিছু হরিণ এবং বানরের। ঘাড় উঁচু করে গাছের পাতা ছিঁড়ছে হরিণেরা। বানরগুলো লাফালাফি করছে গাছেদের ডালে ডালে, যা বনের অন্যতম এক চিত্রের মাঝে একটি হয়ে দাঁড়ালো চোখের কিনারায়। অজান্তেই ঠোঁট কর্তৃক নিঃসৃত হল মাশা আল্লাহ। প্রকৃতির এই অনন্য সুন্দর নিদর্শনের মাঝে নিজের সবটা বিলিয়ে দিতে ইচ্ছে হল আমার। মুগ্ধতায় ভুলেই গেলাম কোনো অনাকাঙ্ক্ষিত মানুষের ওপর বিচরণ বর্তমান। হঠাৎ ধ্যান ভাঙল পাশ থেকে ভেসে আসা চাপা চিৎকারের তাড়নায়। রাত্রি চোখ বড় বড় করে দুহাতে মুখ ঢেকে চিৎকার ছেড়েছে। তার তীব্র শব্দে ঘুমটা বিশ্রীভাবে ভেঙে গেল নিবিড় ভাইয়ার। হাতের বাঁধনটাও আলগা হল খানিক। সুযোগ বুঝে ঝড়ের বেগে উঠে পড়লাম আমি। রাত্রির পাশাপাশি দাঁড়িয়ে ভয়ে হাত খামচে ধরলাম তার। নিবিড় ভাইয়া চোখ খুলে চারিদিকে আর চোখে তাকালেন। পর মুহূর্তে আমাদের চুপসে যাওয়া মুখ দেখে বিরক্তির শীষ তুললেন। ভ্রু কুঁচকে বললেন, তোমরা? রাত্রি আমি একে অপরের দিকে বিস্ময় বিস্ফোরিত চোখে তাকালাম। হতভম্ব হয়ে বললাম, হ্যাঁ আমরা। ঘুমের রেশ কেটেছে আপনার? নাকি এখনো পাগলাপাগলি করবেন? হোয়াট ডু ইউ মিন বাই পাগলাপাগলি? উত্তর দেবার পূর্বেই নিবিড় ভাইয়া অবুধ ভঙ্গিমা ধরে চেয়ার ছেড়ে উঠে বসলেন। নিজের গায়ে অচেনা কারো চাদর জড়ানো আবিষ্কার করে বললেন, হোয়াট দা? এসব কি? গায়ে চাদর এলো কোথায় থেকে আমার? মুহূর্তেই মাথায় বর্ষর এক জ্বালামুখী ভেঙে পড়ল। চোখ দুটো ফুটবল বানিয়ে বিস্ময় গিলে নেবার চেষ্টা চালালাম। রাত্রির জিজ্ঞাসুক দৃষ্টি উপেক্ষা করে বুঝলাম মিস্টার সাদা বিলাই এতক্ষণ ঘুমের ঘোরেই ছিলেন। চোখ মেলে তাকানো থেকে শুরু করে আমায় নিজের ওপর ফেলা অবধি সবটাই ঘুমের ঘোরেই করেছেন উনি। অথচ আহাম্মক আমি গাধীর মতো ভাবছি কিনা কি? এই মুহূর্তে কি হলো, কিভাবে হলো তা না বলাই শ্রেয়। আমি নিশ্চিত ব্যাটার বল্টুমার্কা ব্রেইনে আপাতত কিচ্ছুটি নেই। পারে তো শুধু হাই ভোল্টেজে ধমক মারতে। এখন যদি বলি আপনি আমায় নিয়ে টানাটানির করেছেন, তবে নির্ঘাত ঠোঁট বাঁকিয়ে চেঁচিয়ে বলবেন, হোয়াট? যার দরুন রয়েশয় জবাব দিলাম। ঘুম থেকে উঠে এসে দেখি আপনি কেবিনের বদলে শুয়ে আছেন চেয়ারে। তার ওপর শীতে থরথর করে কাঁপছেন। আমার আবার নরম সরম মন বুঝলেন। তাই আর কি সহানুভূতি থেকেই চাদরটা দিয়েছি আপনাকে। রাত্রি হতভম্ব হয়ে হা উচ্চারণ করে বসল। নিবিড় ভাইয়া নিজের গা থেকে চাদর ছাড়িয়ে এসে হাতে ধরিয়ে দিলেন আমার। গম্ভীর গলায় বললেন, আমার কারো সহানুভূতির প্রয়োজন নেই। নিজেকে নিয়ে ভাবো, কাজে দেবে। এ কথা বলেই উল্টো দিকে ফিরে হাঁটা ধরলেন উনি।
পেছনে থেকে হঠাৎ কিছু মনে পড়ায় চেঁচিয়ে প্রশ্ন ছুড়লাম, এই আপনি কেবিন ছেড়ে এখানে এসে শুয়েছেন কেন, এটা তো বলে যান। মুখ না ফিরিয়েই যেতে যেতে জবাবে বললেন, তোমার মতো স্টুপিডের মাথায় সেসব ঢুকবে না, যাও হরলিক্স খাও, ব্রেইনের বুদ্ধি বাড়াও। মুখ ফুলিয়ে বিছানার ওপর পা ছড়িয়ে বসে আছে রুশো। ঠোঁট দুটো চরম হতাশার জানান দিচ্ছে তার। নিজেকে আজ শূন্য শূন্য লাগছে ভীষণ। পুরো দুটো দিন পেরোল, বোনটা এখনো বহুদূর। তার বাড়ি ফেরার অপেক্ষায় শুধু ভাইয়েরাই নয়, ঘরের প্রতিটি কোণই অপেক্ষার প্রহর গুনছে যেন। অগ্নি ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত বর্তমান। মা বাবা বরাবরের মতো নিজেদের ব্যস্ততায় কাটাচ্ছে সময়ে। খালুও অফিসের কাজে ব্যস্ত। বাড়িশুদ্ধ শুধু অনামিকা এবং রুশোরই অবস্থান। রুশো দীর্ঘশ্বাস ফেলে নড়েচড়ে বসল, বেড টেবলের ওপর রাখা অ্যালবামটা কোলের ওপর উঠিয়ে হাত বুলাল। এলমাবের প্রতিটি পাতায় দুপরিবারের হাস্যজল নিদর্শন খচিত রয়েছে। কখনো কখনো মুখ ফুলিয়ে থাকা, কখনো বা হাসিতে ফেটে পড়া, আবার কখনো ঠোঁট উল্টে কাদো কাদো ফেস বানানো। রুশো আনমনেই ছবিগুলো দেখতে দেখতে হাসে। ভারী গলায় বলে, কাম ব্যাক শুন ছুটকি, ভাইয়েরা যে তোকে খুব মিস করছে বোন। রুশো আবারও পাতা উল্টায়। একে একে প্রতিটি ছবিতে নজর ফেলার পথেই দৃষ্টি থমকায় বাম কোণায় আটকে রাখা একটি ছবিতে। অনন্যার দিকে মুখ করে দুষ্টু হাসি ঠোঁটে ফুটিয়ে আছে রাত্রি। চুলগুলো খোলা, ছড়িয়ে আছে পিঠ অবধি। চোখ দুটো চিকচিক করছে। যেন কোনো ছবি নয়, বাস্তবেই মেয়েটাকে সচক্ষে দেখছে সে। রুশোর আনমনেই ডান হাতটা নিজের নাকের ওপর চলে যায়। ঠোঁট উল্টে নাকে হাত বোলায়। রাত্রির সুপার পাওয়ার ওয়ালা ঘুষির দৃশ্য ফুটে উঠে চোখের কিনারায়। রুশো হঠাৎ করেই হেসে ফেলে। সবসময় ভয় ভয় কুকড়ে থাকা রুশোর আজ রাত্রিকেও মনে পড়ছে খুব। রাত্রির দাবাং মার্কা মুক্কাকেও কলকাতার রসগোল্লা ভাবছে মন। রুশো গালে হাত রেখে স্মৃতির পাতায় ডুব দেয়। মুখ ফুটে অস্ফুট স্বরে উচ্চারণ করে, আমার অ্যাটম বোম। পেট পুড়ে সকালের গরম নাস্তা সেরে বেরিয়ে পড়েছি সকলে জামতলা সি বিচের উদ্দেশ্যে। কাঁধে ট্রাভেলিং ব্যাগ, গলায় ক্যামেরা ঝুলিয়ে নিঃশব্দে হাঁটছি বনের ভেতর দিয়ে। শিপ থেকে ঘাটে নেমে গাইড বলেছেন পুরো 2 কিলোমিটারের মতো পথ ট্রেকিং করে পৌঁছতে হবে সমুদ্র সৈকতে। সেই হিসেবেই সকলে আবারও রেললাইনের বেশ ধরে হেঁটে চলছি। প্রতিবারের মতো এবারও সামনে একজন গানম্যান এবং পেছনে আরেকজন গানম্যান। তবে মজার ব্যাপার হলো এবার রাত্রি আমি একেবারেই শেষ মাথায় অবস্থান নিয়ে হাঁটছি। নিবিড় ভাইয়ারা সামনে রয়েছেন। তার কাঁধে চড়ার জন্য রেডিমেড বান্দরনি তো রয়েছে। জরিনা খালার সাথে সামনে পেছনে স্থান নিয়ে স্টুডেন্টদের এটাওটা বলছেন উনি। রাত্রির আবার দারুণ একটা প্রতিভা আছে। আঙ্কেল টাইপ লোকের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার ক্ষমতা রাখে সে। এই যে এখনই তার প্রমাণ পাওয়া যাচ্ছে সচক্ষে। সুন্দরবন সংক্রান্ত থেকে শুরু করে গানম্যানের আন্ডা বাচ্চা পর্যন্ত গল্প নিয়ে চলে গেছে সে। আমি হাতে ক্যামেরা নিয়ে একের পর এক ক্লিক ক্লিক শব্দে ভর্তি করছি গ্যালারি। ফটোগ্রাফি শুধুমাত্র হবি প্যাশন হলেও তাতে মারাত্মক টান আছে আমার। তবে নিজেদের ছবি ক্যামেরা বন্দি করতে নয়, প্রকৃতির বিশেষ বিশেষ নিদর্শনগুলো ক্যামেরায় ধারণ করার ইচ্ছেটাই বহুল। আমরা মানুষেরা যেহেতু বাঘের এলাকায় বিচরণ করছি সেহেতু সকলেই বেশ সাবধানতা বজায় রেখে ধাপ ফেলতে হচ্ছে। জানি না আদৌ বাঘমামার দর্শন মিলবে কিনা, তবু ভয় একটা থেকেই যায়। এতগুলা মানুষ দেখে যদিও আক্রমণ করার সম্ভাবনা কম, তারপরও সকলের মনে ক্ষীণ ভীতি জমেছে আজ। আমার মন আপাতত সেদিকে নেই। বনের বাহারি সব গাছগাছালি থেকে শুরু করে দূরে দাঁড়িয়ে পাতা চিবানো হরিণের অমায়িক দৃশ্যগুলোকে ফ্রেমে বন্দি করাতেই মনোযোগ বর্তমান।
হঠাৎ হাঁটার মাঝেই পায়ে কাটার ন্যায় কিছু একটা বিঁধল হয়তো। সম্ভবত জুতোয় ঢুকেছে কোনো কাটা জাতীয় অংশ। আমি রাত্রিকে থামতে বলে ঝুঁকে বসলাম তৎক্ষণাৎ। জুতো খুলে নিজের সূক্ষ্ম দৃষ্টি আবদ্ধ করলাম অজানা কোনো কিছুর সন্ধানে। তীক্ষ্ণ ধারালো একটা গাছের অংশ নজরে পড়ল আমার। হাঁটার পথে কিভাবে যেন ঢুকে পড়েছে টেরই পায়নি। জুতোয় আরেকবার চোখ বুলিয়ে পায়ে ঢোকালাম। হাত ঝেড়ে উঠে দাঁড়িয়ে হাঁক ছাড়লাম। রা এটুকু উচ্চারণে মাঝেই থমকে গেল ভোকাল কর্ড। চোখের সামনে শুনশান গহীন বন, সামনে দুটো বাঁক, দৃষ্টিসীমার মাঝে টিমের একজনেরও দেখা মিলল না। মুহূর্তেই বুকটা ধক করে উঠল আমার। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল হঠাৎ। ফোনে তো এক বিন্দু পরিমাণেও নেটওয়ার্ক নেই, যার দরুন রাত্রিকে ফোন করার উপায়টাও হাতে নেই বর্তমান। কি করব এখন আমি? মেয়েটা এতটা কেয়ারলেস কি করে হতে পারল? আমি যে ওকে ডেকে থামতে বললাম তা কি কানে তোলার প্রয়োজন বোধ করেনি সে? এমন আরও কিছু বাক্য নিজ মনে আওড়াবার মুহূর্তেই থমকালাম আমি। ভেতরের ক্ষোভের পাহাড়কে আপাতত পাত্তা না দেওয়াই মঙ্গল। আমায় দলের সাথে যুক্ত হতে হবে আবার, এক মুহূর্ত নিঃসঙ্গ থাকা চলবে না। নয়তো আজ বাঘমামার লাঞ্চ হওয়া থেকে কেউই বাঁচাতে পারবে না আমায়। শুকিয়ে যাওয়া গলায় শুকনো ঢোক গিলে ভয়টা পুরোপুরি গ্রাস করবার পূর্বেই ছমছমে শব্দে ছুট লাগালাম আমি। বাম বাঁকের পথের ওপর দেখা মিলল বেশ কিছু মানুষের ফুটপ্রিন্টের। মূলত পায়ের নয়, জুতোর ছাপ এগুলো। নিশ্চিত এই পথ ধরেই এগিয়েছে বাকিরা, সেই হিসেবে লক্ষ্য স্থির করে জোরে শ্বাস টানলাম আমি। ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে জোরে পা চালিয়ে ঢুকলাম গহীন থেকে গহীনতর বনে। চলবে।